হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ অধ্যায় থিওরি পার্টের এটা লাস্ট ভিডিও, যেহেতু চ্যাপ্টার একটু ছোট এবং হয়তো এই চ্যাপ্টারে মানে সেকেন্ড গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এইটাই, সেটা হচ্ছে রামান ইফেক্ট কিংবা রামান ক্রিয়া, যেটার জন্য আমরা খুবই গর্বিত। কারণ এর আবিষ্কারক সিভি রামান, তোমরা জানো, যেটার জন্য উনি নোবেল পেয়েছেন আমাদের ভারতবর্ষের পক্ষ থেকে, পদার্থবিদ্যা থেকে। তো এই রামান ক্রিয়া, এই যে গবেষণা সম্বন্ধে আমি একটু ব্রিফলি বলি, রামান ক্রিয়া ব্যাপারটা কেমন সেটা হচ্ছে কি। তো সিভি রামান যেটা লক্ষ্য করেছিলেন যে কোন অর্গানিক লিকুইড অর্থাৎ কোন জৈব তরল, যেরকম ধরো বেনজিন, টলুইন, তার ভেতর দিয়ে যখন একবর্ণী আলো, যেটা মার্কারি ল্যাম্প থেকে উনি পাঠিয়েছিলেন, মনোক্রোমাটিক যাকে বলা হয়, একবর্ণী আলো যখন পাঠানো হলো, তাহলে পাঠানোর পরে যে রশ্মিটা নির্গত হলো, মানে বিক্ষেপণ ভেতরে হওয়ার পর যেটা বেরোলো, তার ক্ষেত্রে যেটা অরিজিনাল যা ল্যাম্বডা ছিল, মানে যে তরঙ্গদৈর্ঘ্যের আলো এসে পড়েছিল, সাপোজ 4358 অ্যাংস্ট্রং এর আলো এসে আপতিত হয়েছিল, যখন নির্গত হলো, ধরো এটা হচ্ছে সেই পাত্র যার মধ্যে হয়তো আমাদের সাপোজ রয়েছে ধরো বেনজিন রয়েছে, সাপোজ বেনজিন। তো এখানে আলো রশ্মি এসে আপতিত হলো, সাপোজ এর ল্যাম্বডা হচ্ছে 4358 অ্যাংস্ট্রম। যখন নির্গত হলো তখন তিন রকমের আলো পাওয়া গেছে। কি? একটা হচ্ছে অরিজিনাল, মানে সেই 4358 অ্যাংস্ট্রম এর, ঠিক আছে। আরেকটা হচ্ছে তার থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্যওয়ালা, আরেকটা পাওয়া গেল, আরেকটা মানে একটা সংখ্যা বলছি না, ওইরকম অনেকগুলো পাওয়া গেছে, মানে একই প্রজাতির বলছে আর কি। সেটা হচ্ছে যদি ল্যাম্বডা ডাবল ড্যাশ ধরি, সেটা তরঙ্গদৈর্ঘ্য কিন্তু এর থেকে কম। তার মানে একটা যে ল্যাম্বডা আছে সেই ল্যাম্বডা পাওয়া গেল, তার থেকে কম পাওয়া গেল, কম তরঙ্গদৈর্ঘ্য যুক্ত অনেকগুলো রেখা, আর পাওয়া গেল বেশি তরঙ্গযুক্ত রেখাও পাওয়া গেছে। এর আগে কিন্তু এরকম কোনো বিক্ষেপণ কিংবা এরকম কোনো অপটিক্যাল এক্সপেরিমেন্ট কিন্তু নোটিস পায়নি কোনো এক্সপেরিমেন্টাল ল্যাবে। এইটা কিন্তু হয়েছিল, যেটা দেওয়া হয়েছে সেইটাই বেরোতে এর আগেও দেখা গেছে। সেটা কি ছিল না, সেটা হচ্ছে সায়েন্টিস্ট র্যালেস স্ক্যাটারিং, অর্থাৎ বিজ্ঞানী র্যালের বিক্ষেপণে এই ঘটনাটি কিন্তু হয়েছিল, যে কম্পাঙ্ক কিংবা যে ল্যাম্বডা যুক্ত পাঠানো হয়েছিল সেই ল্যাম্বডাটাই বেরিয়েছে। কিন্তু রামানের এই ঘটনাটা একটা নতুন জিনিস ছিল, যে কি তার থেকে কম তরঙ্গদৈর্ঘ্য বেরিয়েছে, আবার বেশি তরঙ্গদৈর্ঘ্য বেরিয়েছে। কি মানে বুঝিয়ে বলতে পারি, অরিজিনাল লাইনের কম্পাঙ্ক থেকে কম কম্পাঙ্কের রেখা পাওয়া গেছে, আবার বেশি কম্পাঙ্কের রেখাও কিন্তু পাওয়া গেছে। এটা কিন্তু রামান ক্রিয়াতে নতুন বৈশিষ্ট্য ছিল। তো এটা তরল নিয়ে এক্সপেরিমেন্টটা শুরু হয়েছিল, তারপরে কিন্তু কঠিন গ্যাস সব ক্ষেত্রেই কিন্তু রামান ইফেক্ট লক্ষ্য করা হয়। যখন 1960 এর সময় যখন লেজার রশ্মি আবিষ্কার হয়ে গেল, তারপরে কিন্তু সবার ক্ষেত্রে, ন্যানো পার্টিকেলের ক্ষেত্রেও রামান ইফেক্ট কার্যকরী, এবং তার থেকে অনেক তথ্যগুলো পাওয়া গেছে। এখন গবেষণার একটা আলোক বিন্দুতে রয়েছে এই রামান ক্রিয়া। সব পদার্থের ক্ষেত্রেই রামান ক্রিয়া করা যাচ্ছে, সে অর্ধপরিবাহীর ক্ষেত্রেও। তাহলে এইটা নতুন কি করে হলো, অত গুরুত্বপূর্ণ কেন হলো, যার জন্য আবার নোবেলও পেলেন স্যার সিভি রামান? তার কারণ হচ্ছে যে ফ্লোরেসেন্স কিংবা প্রতিপ্রবাহ বলে যে ঘটনা, সেখানে কি হয়, যেটা অরিজিনাল কম্পাঙ্ক তার থেকে কম কম্পাঙ্ক, অর্থাৎ নিউ ড্যাশ লেস দ্যান নিউ, এই ঘটনাটা কিন্তু লক্ষ্য করা হয়েছিল। অর্থাৎ যে তরঙ্গদৈর্ঘ্যের আলো এসে পড়লো, তার থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্যের আলো বিক্ষেপণের পর বেরোনো, সেটা কিন্তু, কিংবা ভেতরে অণুগুলোর সঙ্গে সংঘর্ষ হওয়ার পর বেরোনো, সেটা কিন্তু লক্ষ্য করা হয়েছিল। কিন্তু কম কম্পাঙ্কে বাদে বেশি কম্পাঙ্কের বেরোনো, এটা কিন্তু এর আগে কখনো ঘটনাতে হয়নি, না র্যালেস স্ক্যাটারিং এ হলো, না প্রতিপ্রবাহ কিংবা ফ্লোরোসেন্সে হলো। এইটা রামান ইফেক্টকে বাকি সেই সময়কার যতগুলো এক্সপেরিমেন্ট থেকে আলাদা করে। এই জন্য এটা আলাদা করে একটা ক্রিয়ার নাম দেওয়া হলো, সেটা হচ্ছে রামান ক্রিয়া। এই রামান ক্রিয়ার সংজ্ঞা তো বুঝতেই পারছো, যখন একবর্ণী আলোক রশ্মি কোনো জৈব তরল তার উপরে আপতিত হচ্ছে, সেখান থেকে মূল রেখা এবং তার ছাড়া বেশি তরঙ্গদৈর্ঘ্য এবং কম তরঙ্গদৈর্ঘ্যের রেখা পাওয়া যাচ্ছে। এই ঘটনাকে বলা হয় রামান ক্রিয়া। তো রামান ক্রিয়ার বৈশিষ্ট্য আমাদের পরীক্ষাতে একটু বেশি গুরুত্বপূর্ণ। এইখানে যতগুলো রেখা পাওয়া গেল, যতগুলো, এই প্রত্যেকটা রেখার একটা নাম আছে, সেগুলো আমি এখনই বলবো। তিনটেকে একত্রে আমরা বলি
রামান রেখা, তিনটে ক্যাটাগরি। এই তিনটের মধ্যে সেম টু সেম মানে একই বেরোলো, যে ল্যাম্ডা দিয়েছি সেটাই বেরোলো, তাকে আমরা বলি র্যালে রেখা, যাকে আমরা ইংলিশে বলি র্যালেস লাইন কিংবা রায়লে লাইন। আরেকটা কি হয় না আমি যদি একেও বলি তো সেখানে কি হয়, কিছু এরকম ছোট ছোট পিক থাকে, মাঝে একটা বড় পিক, তারপর আবার এরকম ছোট পিক। যেটা বড় পিক দেখতে পাচ্ছ এই তীব্রতা সবচেয়ে বেশি, তার মানে হচ্ছে কি এটা হচ্ছে অরিজিনাল লাইন, মানে যেটা পাঠিয়েছে সেটাই পেলাম, স্বাভাবিক তার তীব্রতা বেশি হবে, কারণ সে অনুর সাথে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়েছে। ভেতরে যে বেনজিন টলুইন যাই হোক না কেন তার যে অণুগুলো রয়েছে সেই অণুগুলোর সঙ্গে কি করছে, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটিয়েছে। তোমরা এই লেভেলে পড়েছিলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শক্তি এবং ভরবেগ উভয় সংরক্ষিত থাকে, তাহলে যে শক্তি নিয়ে এসেছিল সেই শক্তি নিয়ে বেরিয়ে গেল, তো শক্তি বেশি কারণ স্বাভাবিকভাবে তীব্রতা বেশি, তো সেই জন্য তীব্রতা কিন্তু এর বেশি, ওই জন্য সেরকম হয়ে গেল। এবার এইদিকে কি আঁকা হয় না, এইদিকে আঁকা হচ্ছে রামান চ্যুতি মানে ডেভিয়েশন যাকে আমরা বলি আর কি। তাহলে রামান চ্যুতি এখানে হচ্ছে। তাহলে এই যে রামান চ্যুতি এই ক্ষেত্রে যেটা আমরা এক্স অ্যাক্সিস বরাবর এইদিকে যে তীব্রতা থাকছে যেটা ওয়াই অক্ষ বরাবর, এইখানে দেখো এর তীব্রতা অনেক বেশি, এর সাপেক্ষে উভয় দিকে মানে মেন লাইন কিংবা র্যালে লাইনের সাপেক্ষে উভয় দিকে সমান দূরত্বে মানে সমান চ্যুতিতে দুটো টাইপের রেখা পাওয়া যায়। একটা হচ্ছে কি না, একটা আমরা পাই কম কম্পাঙ্কওয়ালা রেখা, কম কম্পাঙ্কের রেখা। আর যদি কম্পাঙ্ক ওয়াইজ বলি আরেকটা আমরা পাই সেটা হচ্ছে বেশি কম্পাঙ্কে। কম কম্পাঙ্কের রেখা হোক কি বেশি কম্পাঙ্কের রেখা হোক, তারা সব সময় যদি আমি এইভাবে এঁকে বলি, যদি এইটা হয়ে থাকে মেন লাইন যার কম্পাঙ্ক নিউ জিরো, তাহলে এর থেকে সমান দূরত্বে তারা কিন্তু, যদি এই দিকে হয় বেশি কম্পাঙ্কের রেখা ডবল ড্যাশ নাম দিলাম, তাহলে এইখানে হবে কিন্তু নিউ ড্যাশ। তার মানে কি মূল কম্পাঙ্ক থেকে কিংবা ইনসিডেন্ট যে রেডিয়েশন রয়েছে কি বিকিরণ রয়েছে তার যে কম্পাঙ্ক তার থেকে সমান দূরত্বে, এই দূরত্বকে যদি আমি ডেল নিউ বলি, তাহলে সমান দূরত্বে কিন্তু অবস্থান করছে দুই প্রকৃতির রেখা। যার কম্পাঙ্ক কম তাকে আমরা বলি স্টোকস লাইনস কিংবা স্টোকস লাইন বললেই হবে, একে বাংলায় আমরা বলি স্টোকস রেখা, বিজ্ঞানী স্টোকসের নাম অনুসারে। যার কম্পাঙ্ক বেশি তারটা হচ্ছে অ্যান্টি স্টোকস লাইন, বাংলায় বলি বিপরীত স্টোকস রেখা। তাহলে কি শিখলাম, মূল কম্পাঙ্ক একটা থাকছে সেটা হচ্ছে এইটা, তার থেকে সমান দূরত্বে এইদিকে এবং সমান দূরত্বে এইদিকে, অর্থাৎ এইদিকে যতটা এদিকে ততটা, সেই দূরত্বে থাকছে বাকি দুটো রেখা। দুটো মানে আমি দুটো পিস বলছি না কিন্তু, মানে এই রকম রেখা অসংখ্য সেখানে থাকে, অনেকগুলোই থাকে, মানে একই টাইপের বলছি আর কি। তো সেটা হচ্ছে স্টোকস রেখা। স্টোকস রেখার কম্পাঙ্ক কম, তাহলে নিউ ড্যাশ সমান কত হবে, নিউ জিরো, কম যেহেতু এই জন্য বিয়োগ হয়ে যাচ্ছে, দেখো নিউ জিরো, তার থেকে ডেল নিউ বাদ দিতে হবে। আর অ্যান্টি স্টোকস এর কম্পাঙ্ক যেহেতু বেশি, নিউ জিরো প্লাস ডেল নিউ, তাহলে কম্পাঙ্ক বেশি এটা। এই যে ডিফারেন্সটা দেখছো একেই আমরা বলি, ডেল নিউকে আমরা বলি রামান চ্যুতি, একে আমরা ইংলিশে বলা হয় রামান শিফট। এই রামান শিফটের মান দেখো কিন্তু নির্দিষ্ট, এই ক্ষেত্রেও এই ক্ষেত্রেও। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে রামান শিফটের মানটা সেটা বুঝতেই পারছো এটা কিন্তু নির্দিষ্ট থাকছে উভয় দিকে। এখান থেকে আমাদের দুটো বৈশিষ্ট্য কিন্তু লেখা যাবে, আমি বলেও দিচ্ছি তোমাদের বইতেও রয়েছে। সেটা কি না, তিনটে রেখাকে আমরা রামান লাইন বলছি, কিন্তু রামান লাইন কিন্তু তিনটেকেই বলবো, এটাকে বাদ দেওয়া যাবে না, সেটাও বলতে হবে। 2 নাম্বার পয়েন্টে তোমরা দেখবে যেটা আমি এক্ষুনি বললাম, দুপাশে থাকছে স্টোকস আর অ্যান্টি স্টোকস এর রেখা। আর কি বইতে দেখবে এটাকে অ্যান্টি স্টোকস বলেছে, এটাকে স্টোকস বলেছে, তারা ল্যামডা ফর্মে বলেছে। ল্যামডা হলে কি হবে, বেশি যার ল্যামডা সে স্টোকস, ওই জন্য তাকে এদিকে রেখেছি। যে কম তার কি কম ল্যামডা, কারণ বেশি কম্পাঙ্ক, সেটা হচ্ছে অ্যান্টি স্টোকস। যদি ডেল নিউ সাপেক্ষে যেহেতু বলছি তো রামানের চ্যুতি, আমরা কিন্তু ল্যামডা সাপেক্ষেও বলতে পারি, কারণ তোমরা জানো নিউ সমান হচ্ছে
সি বাই ল্যামডা। ডেল ল্যামডা সাপেক্ষেও বলতে পারি। ইভেন কলেজ লেভেলে গেলে তোমরা যখন অঙ্ক করবে রামান যদি নি তখন দেখবে ডেল ল্যামডা দিয়ে অনেকগুলো অঙ্ক রয়েছে, সেটাও কিন্তু হবে। কিন্তু কম্পাঙ্কের ফর্মে বললে ডেল নিউই বলতে হবে, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টের লাস্ট লাইন দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। এই রেখাগুলির কম্পাঙ্ক, এই যে বেশি কম্পাঙ্কের রেখা অর্থাৎ অ্যান্টি স্টোকস লাইন মানে বিপরীত স্টোকস রেখা এবং স্টোকস রেখার যে কম্পাঙ্ক সেটা কার উপর নির্ভর করছে? মূল কম্পাঙ্কের উপর নির্ভর করছে। কারণ মূল কম্পাঙ্ক থেকে ডেল নিউ বিয়োগ হবে আর মূল কম্পাঙ্কের সাথেই কিন্তু ডেল নিউ যোগ হবে, এই জন্য তার উপরে নির্ভর করছে। নেক্সট বলা হচ্ছে যে মূল রেখা থেকে স্টোকস ও বিপরীত স্টোকস রেখাগুলি কম্পাঙ্ক ব্যবধান মূল কম্পাঙ্কের উপর নির্ভর করে না। সেটা আমি আগেই বলেছি, ডেল নিউর মান অপরিবর্তিত, তার মানে সে কারোর উপরে কিন্তু নির্ভর করছে না। নিউ জিরো যদি এখান থেকে সরে এখানেও হয়ে যায় তাতেও কিছু যায় আসে না, বিয়োগফলটা কিন্তু একই থাকবে, এটা মাথায় রাখবে। আর রামাঞ্চুতি সম্বন্ধে আমি যা যা বলেছি সেটা থার্ড পয়েন্টে তোমরা বইতে পেয়ে যাবে। আর ফোর্থ এবং ফিফথ পয়েন্টটা একটু বলে দিই, বৈশিষ্ট্যগুলো পরীক্ষায় লাগতে পারে। ফোর্থ পয়েন্টে যেটা রয়েছে সেটা হচ্ছে এর ইন্টেন্সিটি অনেক বেশি, তীব্রতা। বাকি লাইনগুলো আমি শুরুতেই বলেছিলাম ভিডিও শুরুতে যে এর তীব্রতা কিন্তু অনেক কম। দেখা গেছে এর ইন্টেন্সিটি যার সাপেক্ষে এর ইন্টেন্সিটি কিন্তু মাত্র 1% মতো, তো খুবই তীব্রতা কম এদের কিন্তু, কারণ বেশিরভাগই এইখানে হয়ে গেছে, মানে এখানে তো স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে ওই জন্য অত বেশি তীব্রতা পাওয়া গেছে। এদের ক্ষেত্রে অস্থিতিস্থাপক সংঘর্ষ, এদের ক্ষেত্রে কিন্তু বেশি তীব্রতা নেই। আর মাথায় রাখবে রামানের এই যে রেখাগুলো রয়েছে যাকে আমরা রামান লাইন্স বলি, এরা কিন্তু সমবর্তিত। তো এটা বুঝতে একটু অসুবিধা হবে কারণ সমবর্তন অধ্যায় আলোক এই অপটিক্স কিংবা আলোক বিজ্ঞান শেষ অধ্যায়, সেটা এখন পড়া হয়নি আমাদের, পড়া যখন হবে তখন জেনে যাবে যে অসমবর্তিত এবং সমবর্তিত আলোর মধ্যে পার্থক্য কি। সমবর্তিত মানে তার নির্দিষ্ট একটা ডিরেকশন থাকবে যার দিকে তার ওরিয়েন্টেশনটা থাকবে। তো এইগুলো হচ্ছে সমবর্তিত, অবশ্যই রামান লাইনগুলো প্রত্যেকটা সমবর্তিত লাইন হয়। এইখানে একটা পয়েন্ট বলে রাখি, স্টোকস আর অ্যান্টি স্টোকস রেখা অর্থাৎ স্টোকস রেখা এবং বিপরীত স্টোকস রেখা এবং বিপরীত স্টোকস রেখার মধ্যে সাধারণ উষ্ণতায় স্টোকস রেখার কিন্তু তীব্রতা বেশি, কম্পাঙ্ক কম হওয়া সত্ত্বেও। তার কারণ আছে একটা, টেম্পারেচার কম যেহেতু তার সেই জন্য যে ট্রানজিশনটা হবে, যেটা তোমরা বইয়ের তত্ত্বতেও পড়বে, সেই ট্রানজিশনটা কিন্তু লো ফ্রিকোয়েন্সি। স্টোকসের যেহেতু কম্পাঙ্ক কম, কম উষ্ণতা, তাহলে কম কম্পাঙ্কে ট্রানজিশনটা বেশি হয়, তার জন্যই এ কিন্তু বেশি তীব্র হয়। যদি উষ্ণতা বৃদ্ধি করে দেওয়া হয় তখন কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিশন বেশি হবে, মানে বেশি কম্পাঙ্ক ওয়ালা ট্রানজিশন বেশি হবে, তখন কিন্তু অ্যান্টি স্টোকস লাইন কিন্তু বেশি তীব্র হবে। শর্ট প্রশ্ন মনে রাখবে, সাধারণ তাপমাত্রায় স্টোকস রেখা বেশি তীব্র, বেশি তাপমাত্রায় অ্যান্টি স্টোকস রেখা বেশি তীব্র, তো এটা মাথায় রাখবে। এবারে আমরা কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে রামান ক্রিয়াকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো রামান ক্রিয়াকে ব্যাখ্যা করা মানে আমাদের র্যালে রেখা, বিপরীত স্টোকস রেখা এবং স্টোকস রেখার সবগুলোই কিন্তু এক্সপ্লেন কিন্তু করতে হবে। এর জন্য আমরা একটা ডায়াগ্রাম ড্র করে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমরা একটা এনার্জি লেভেল নিচ্ছি এইখানে, ঠিক আছে? এই এনার্জি লেভেল নিলাম, এটা হচ্ছে ইপি, এটা হচ্ছে আমাদের ধরো গ্রাউন্ড লেভেল, মানে অনুর একটা গ্রাউন্ড লেভেল। এবারে তারপর আমরা যেটা নেব সেটা হচ্ছে একটু এক্সাইটেড লেভেল, মানে যার এনার্জি একটু বেশি, তাহলে সাপোজ ইপি প্লাস ডেল ইউ। আর বাম দিকে মানে এই যে অক্ষ, এই বরাবর যে অক্ষ, এই বরাবর অক্ষ বরাবর আমরা শক্তি, মানে এই দিক থেকে যত উপরের দিকে শক্তি বেশি, যত নিচের দিকে যাবে শক্তি কম। সেটা এমনি দেখেও বুঝতে পারছো এটা কম এটা বেশি। এইবারে এই যে নেওয়া হচ্ছে তিনটে ছবি তোমরা দেখতে পারবে বইতে 4.21 পেজে, 710 পেজে। সবচেয়ে প্রথম যেটা রয়েছে, যেটা সবচেয়ে সহজ আর কি, সেই ক্ষেত্রে দেখবে গ্রাউন্ড লেভেল থেকে এই যে ফোটনটা গেছে সে অনুর সঙ্গে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটালো, ঠিক আছে? স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটানোর পর যে লেভেলে অণু ছিল, অণু কিন্তু সেই স্তরে ফিরে চলে গেল, ঠিক আছে? তোমরা বুঝে যাবে ফার্স্ট পয়েন্ট। কম্পাঙ্কের হ্রাস বৃদ্ধি ছাড়াই ফোটনটি নিজের পথ থেকে বিক্ষিপ্ত হতে পারে, ফলে আপতিত আলোর সমান কম্পাঙ্ক। তার মানে কঠিন তরল গ্যাস যে অণু হোক তার সাথে সংঘাত করার পর যে কম্পাঙ্ক কিংবা যে এনার্জি নিয়ে গেছিল ফোটন শুধুমাত্র বিক্ষিপ্ত হয়েছে, কিন্তু এনার্জির কোন রকম হ্রাস বৃদ্ধি হয়নি। এইটাকে আমরা বলে থাকি র্যালে স্ক্যাটারিং, অর্থাৎ মূল যে কম্পাঙ্ক এটা কিন্তু
ফেরত এলো, যেটা তীব্রতা বেশি ছিল। তো এটা একদমই সহজ, বুঝতেই পারছো, এক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটেছে, তাই শক্তির কোনো রকম পরিবর্তন হয়নি। কিন্তু এরকম ঘটনা থাকবে যেখানে ফোটনটা কি করলো না, ফোটন একটা এনার্জি নিয়ে গেল, তোমরা স্কেল নিয়ে ড্র করবে তাহলে তোমাদের একদম স্ট্রেট থাকবে। সে h নিয়ে 0 এনার্জি নিয়ে গেল, ফোটনটা অরিজিনাল যে এনার্জিটা ছিল সেটা নিয়ে যাওয়ার পর অণুর সঙ্গে ক্রিয়া করলো। এবার কি করলো না, এনার্জি কিছু অণুকে দিয়ে দিল, হস্তান্তরিত করে দিল, বাকিটা ফিরে এলো। তাহলে দেখো এই ক্ষেত্রে অণু কিন্তু এক্সাইটেড হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি অণুর দিক থেকে ভাবি, তাহলে অণু ছিল এই স্টেটে, গেল, সেই স্টেটেই থাকছে। তো সেই জন্য যে কম্পাঙ্ক আর যে রেডিয়েশনটা বের হচ্ছে সেটা সমান শক্তি সম্পন্ন। কিন্তু এই ক্ষেত্রে দেখো যে কম্পাঙ্ক যুক্ত আলোক রশ্মি বিকিরণ এসে পড়লো, তার শক্তি কত, h নিউ 0। ধাক্কা লাগার পর তাকে কিছু এনার্জি দিয়ে দিল, তারপর যে ফোটনটা বেরোবে সেটা কি আর h নিউ 0 থাকবে, স্বাভাবিক তার থেকে কমে গেছে। তো সেইটা কখন কত হয়ে যাবে, তখন তার নাম হয়তো আমি দিলাম নিউ ড্যাশ। তাহলে তো এনার্জি কত হবে, h নিউ ড্যাশ। তার মানে আমি বলতে পারি এই ক্ষেত্রে কম্পাঙ্ক কমে গেল। তো এটা হবে কি, স্টোকস লাইন। তো বইতে দেখবে সেকেন্ডে রয়েছে স্টোকস বিক্ষেপণ, কিংবা এটা আমরা অনেক সময় বলি স্টোকস স্ক্যাটারিং, কারণ বিক্ষেপণ ঘটনাটি ঘটছে। কঠিন তরল গ্যাস যাই হোক, তার সবার ক্ষেত্রে এই ঘটনাটি কিন্তু ঘটবে। এই ক্ষেত্রে যেহেতু কেন হয়েছে এরকম তারও আমরা রিজন পরিষ্কার রয়েছে, কারণ এই যে h নিউ ড্যাশ যেটা রয়েছে সেটা কত হবে না, h নিউ 0 যেটা আগেরটা, তার থেকে বাদ হচ্ছে h ডব্লিউ। কারণ এই ডিফারেন্সটাই হচ্ছে, দেখতেই পাচ্ছ দুটোকে বিয়োগ করলে কত পাওয়া যাচ্ছে, ডেল নিউ। এই ডেল নিউটাই হচ্ছে সেই ডিফারেন্সটা আর কি। তো সেই ডিফারেন্সটাই হচ্ছে আমাদের রামানচ্যুতি, আলটিমেটলি তাকে বলা হয়। তাহলে এটা হচ্ছে স্টোকসের বিক্ষেপণ। কিন্তু এরকম হতে পারে, এটা কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ শক্তির আদান প্রদান হয়েছে, শক্তি আগের মতো কিন্তু নেই। আরেকটা কেস হতে পারে কি, ফোটনটা মানে অণু অলরেডি এক্সাইটেড স্টেটে রয়েছে, অণু, ঠিক আছে, অণু এক্সাইটেড স্টেটে রয়েছে, সে এরকম সাপোজ অণু অলরেডি এক্সাইটেড স্টেটে রয়েছে, সেখানে একটা h নিউ 0 ফোটন এলো অরিজিনাল, সে তার সাথে সংঘর্ষ ঘটালো। অণু যেহেতু এক্সাইটেড স্টেটে আছে, তার কাছে যে এক্সট্রা এনার্জিটা ছিল গ্রাউন্ড স্টেটে বাদে যে এক্সট্রা এনার্জি, সেটা কিন্তু এই ফোটনকে দিয়ে দিল। তাহলে সেখান থেকে সে নেমে গেল কোথায়, গ্রাউন্ড স্টেটে। তার মানে অণু এই ক্ষেত্রে h ডেল নিউ পরিমাণ এনার্জি হারালো। তাহলে এখান থেকে যে ফোটনটা বের হচ্ছে তার এনার্জি যদি h নিউ ডাবল ড্যাশ ধরি, তাহলে আমি h নিউ ডাবল ড্যাশ সমান কত বলতে পারি না, h নিউ 0 প্লাস h ডেল্টা। কারণ এই এক্সট্রাটা সে পেয়ে গেছে এক্সাইটেড কিংবা সেই উদ্দীপিত অণুর কাছ থেকে, তাই কিন্তু ফোটনের এনার্জি কিন্তু বেড়ে গেছে। তাহলে এটাও একটা পসিবিলিটি। এটাকে আমরা বলি অ্যান্টি স্টোকস স্ক্যাটারিং। আর এখান থেকে যে লাইন পাওয়া যাবে তাকে আমরা বলবো অ্যান্টি স্টোকস লাইন, অর্থাৎ বিপরীত স্টোকস রেখা। তাহলে এই ক্ষেত্রে কি, প্রথম ক্ষেত্রে আমি কি দেখলাম, অণু সংঘর্ষ ঘটালো, যে স্তর থেকে গ্রাউন্ড স্টেট থেকে বেরিয়েছিল সেই গ্রাউন্ড স্টেটে এসে পৌঁছে গেল, তাহলে কোনো শক্তির আদান প্রদান হলো না। দ্বিতীয় ক্ষেত্রে অণু গ্রাউন্ড স্টেটে ছিল, বিকিরণ থেকে সংঘর্ষ হলো, মানে বিকিরণ যে ফোটন রয়েছে তার সাথে সংঘর্ষ হলো, তার থেকে এনার্জি কি করলো না, অণু এনার্জি নিয়ে এক্সাইটেড স্টেটে চলে গেল, তো ফোটন এনার্জি কমে গেল, তো শক্তি সংরক্ষণ হতেই হবে। সেই জন্য কিন্তু কম কম্পাঙ্ক কিংবা স্টোকস স্ক্যাটারিং কিংবা স্টোকস লাইন পাওয়া গেল, স্টোকস রেখা পাওয়া গেল। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো, অণু অলরেডি এক্সাইটেড স্টেটে ছিল, কোনো কারণে এনার্জি কোথা থেকে পেয়েছে, উদ্দীপিত স্তরে ছিল, তখন ফোটনের সঙ্গে সংঘর্ষ হলো, সে বাড়তি এনার্জি ফোটনকে দিয়ে দিল এবং নিজে গ্রাউন্ড স্টেটে চলে গেল, সেই জন্য ফোটন বেশি কম্পাঙ্ক নিয়ে বেরিয়ে গেল। তো এই জিনিসটা যেটা আমরা বললাম গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে, যেটা আমি এক্সপ্লেন করলাম, সেটা কিন্তু ম্যাথমেটিক্যালিও করতে পারি। কি রকম, ধরো
প্রাথমিক অবস্থায় অণু, কঠিন তরল গ্যাস যাই হোক, প্রাথমিক অবস্থায় কোন অণু যে অন্তর্নিহিত শক্তি সেটা বললাম ইপি, এবং অন্তিম অবস্থায় তাহলে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা, আর এইটা হচ্ছে অন্তিম অবস্থা। এরপর শুরুতে অণুর গতিশক্তি আমি ধরলাম 12 mv²। তার মানে কি, প্রত্যেকটা অণু ভর হচ্ছে m, সংঘর্ষের আগে বেগ ছিল v, সংঘর্ষের পর হলো ভরটা পরিবর্তন হবে না, বেগ হলো সাপোজ v²। তাহলে প্রাথমিক অবস্থায় যে আমাদের এই যে ফোটন যেটা রয়েছে আর কি, আপতিত যে ফোটন, তার শক্তি h নিউ, আর বিক্ষিপ্ত যে ফোটন যে ইন্টারঅ্যাকশন করার পর সেটা ধরলাম নিউ ড্যাশ। তাহলে শক্তি সংরক্ষণ থেকে আমরা কি পাবো না, এগুলো যোগ করব, আর এদিকে কারণ শক্তি সংরক্ষণ তো মেইনটেইন হতেই হবে, আমরা স্মল কিউ বইতে ধরা আছে তাই আমি বললাম এইটা। এবার দেখো এই যে হাফ mv² আর হাফ mv², এটা কিন্তু প্রায় সমানই হবে। কেন সমান হবে না, পারিপার্শ্বিক যে উষ্ণতা, যে পরিস্থিতি, স্পেশালি টেম্পারেচার, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। যেহেতু টেম্পারেচার পরিবর্তন হয়নি, গতিশক্তি কিন্তু অনেক পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এখান থেকে আমি এটা পাচ্ছি, আমাদের দরকার কি নিউ ড্যাশটা দরকার। তাহলে আমি এভাবে বলতে পারি যে h নিউ ড্যাশ ইকুয়ালস টু ep মাইনাস eq, h টা পরে ভাগ করে নেব, প্লাস h নিউ। তাহলে এখান থেকে দেখো নিউ ড্যাশ সমান কত পাওয়া যাচ্ছে, h প্লাস নিউ। এই নিউটাকে আমরা নিউ জিরো বলতে পারি যেহেতু আপতিত ফোটনের কম্পাঙ্ক। তো এই ক্ষেত্রে সিম্পল একটা লজিক আমি তোমাদের দিচ্ছি, এই সমীকরণটাই আমাদের সবগুলো বোঝাতে সাহায্য করবে। যদি কোনো কারণে অণুগুলোর যে অন্তর্নিহিত শক্তি, যেটা ফার্স্ট কেসে এখানে দেখেছিলাম, যদি অন্তর্নিহিত শক্তি সমান হয়, EP যদি EQ হয়, মানে এইটা যদি সমান হয়, কোন এক্সেলারেশনের ব্যাপারই থাকছে না, দুটো সমান যদি হয়, বসাও, তাহলে কত আসছে, নিউ ড্যাশ ইকুয়ালস টু 0 প্লাস নিউ, অর্থাৎ নিউ ড্যাশ ইকুয়ালস টু নিউ। কারণ যেটা আপতিত আলোর কম্পাঙ্ক সেটাই কিন্তু বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক। তো এটা হচ্ছে র্যালে স্ক্যাটারিং কিংবা র্যালে বিক্ষেপণ। কেস 2, যদি EP এর মান EQ এর থেকে ছোট হয়, ছোট যেহেতু হচ্ছে, তার মানে নিউ ড্যাশ সমান কি হবে না, নিউ ড্যাশ সমান নিউ মাইনাস একটা সামথিং চলে আসছে, যেহেতু এদিকে একটা মাইনাস রাশি চলে আসছে, EP এর মান যেহেতু ছোট, নেগেটিভ রাশি, তার মানে নিউ ড্যাশ লেস দ্যান নিউ। তাহলে কম কম্পাঙ্কের ফোটন বের হচ্ছে, তাহলে কম শক্তিওয়ালা ফোটন বের হচ্ছে, সেটা কার ক্ষেত্রে হয়, সেটা স্টোকসের ক্ষেত্রে হয়। তাহলে এই শর্ত হলেই হবে। তৃতীয় কেস হচ্ছে যদি EP এর মান EQ এর থেকে বেশি হয়, তাহলে দেখো এটা পজিটিভ কোয়ান্টিটি হয়ে যাচ্ছে, তার মানে নিউ ড্যাশ এর মান নিউ এর থেকে বেশি হচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যান্টি স্টোকস কিংবা বিপরীত স্টোকস রেখা। এটা কিন্তু হচ্ছে যেহেতু বিক্ষিপ্ত বিকিরণের কম্পাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তিনটে কেস কি করে এখান থেকে আসছে। যদি বিশ্লেষণ করতে বলে কিংবা ম্যাথমেটিক্যালি দেখাতে হবে, তখন তোমরা এটা করবে। লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে রামান ক্রিয়ার তাহলে প্রয়োগ কি না, বিভিন্ন যৌগ এবং কেলাসের যে গঠন সেই সম্বন্ধে জানতে আমাদের সাহায্য করে, স্পেশালি মলিকুলার স্ট্রাকচার অর্থাৎ আণবিক গঠন জানার জন্য সাহায্য করে। কারণ হচ্ছে এখানে অণুর সঙ্গে সংঘর্ষ হচ্ছে, এই ক্ষেত্রে স্থিতিস্থাপক, এই দুই ক্ষেত্রে কিন্তু অস্থিতিস্থাপক সংঘর্ষ, তাই কিন্তু এনার্জি এর ক্ষেত্রে বাড়ছে, এর ক্ষেত্রে কমছে। নেক্সট হচ্ছে কোন বিশেষ অণুর যে পারমাণবিক যে সজ্জা সেটা জানতেও কিন্তু রামানুজের সাহায্য নেওয়া হচ্ছে। আরো অনেকগুলো ব্যবহার রয়েছে, বইতে অবশ্য 3টে পয়েন্ট রয়েছে, 3টে তোমাদের জন্য যথেষ্ট। তারপর যে নিউক্লিয়াসের যে স্পিন সেই সম্বন্ধেও কিন্তু রামানুজের সাহায্যে কিন্তু জানা যায়।
তো এখানে শেষ হচ্ছে তোমাদের থিওরি পোর্শন এই চ্যাপ্টারে। হার্টসে তোমরা 1 এর দাগ, 3 এর দাগ, 4 এর দাগ, 9, 11, 13, 14, 15, 16, 17, 18 এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবে, বা সবগুলো দেখতে পারলে ভালো, কিন্তু অন্তত এগুলো দেখতে হবে। আর এমসিকিউ আর সেট ওয়ান শুধু অঙ্ক রয়েছে, সেটা আমরা পরে যে ভিডিওগুলো রয়েছে সেখানে আমরা এই চ্যাপ্টারের কি ফর্মুলা মাথায় রাখতে হবে আর যে এমসিকিউ সে দুটোই কিন্তু আমরা নেক্সট ভিডিওতে যেহেতু ছোট একসাথে আলোচনা করে নেব, আর তারপরে সেট ওয়ানের অঙ্ক নিয়ে। তো সবাই সুস্থ থাকবে, পরের ভিডিওতে দেখা হচ্ছে উইথ এমসিকিউ এন্ড ইম্পর্টেন্ট ফর্মুলা। টিল দেন, বাই।